আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে 2 মাস পার করলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ভোটের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি চালু সহ পর্যায়ক্রমে শুরু করেছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। যুদ্ধ পরিস্থিতিতেই বাড়তে দেয়নি তেলের দাম। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। তবে এত কিছুর মাঝেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট পুরোপুরি ভাঙতে সরকার কিছুটা পিছিয়ে বলে মত অনেকের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মানুষ অসুস্থ চিত্রে শপথ করে বিএনপি সরকার গঠনের কদিনের মাথায় মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও মানুষকে স্বস্তি দিতেই একেবারে নতুন সরকার এখন পর্যন্ত দেশে বাড়তে দেয়নি তেলের দাম। আঙুলে ভোটের কালি মুছে যাওয়ার আগেই একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছে সরকার। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার পাশাপাশি 22,000 কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষি কার্ড। খাল খনন কর্মসূচির আওতায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন করবে সরকার। ইতিমধ্যে 54 জেলায় শুরু করেছে এ কাজ। এর বাইরেও সরকার বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু, শিল্প কারখানার উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে। বিদেশে উচ্চশিক্ষায় রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি, এছাড়াও ক্রীড়া উন্নয়ন ও নতুন কুড়ি কর্মসূচি চালু করেছে সরকার। তবে এত কিছুর পরও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ, পুরো জ্বালানি সংকট মোকাবেলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার কিছুটা পিছিয়ে বলে মত অনেকের। মাত্র 2 মাসে একটি সরকারের সফলতা ও ব্যর্থতা নিরূপণ করা সম্ভব নয়। তবে টেকসই উন্নয়ন কতটা হবে তা দেখতে সময় লাগবে আরও কিছুটা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ছুটির দিনেও তেলে পাম্পে দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকেই দেশে তেলের সংকট নেই এমন কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিদিনই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। আবার কোনো কোনো পাম্পে একেবারেই বন্ধ আছে তেল সরবরাহ। যে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে তার বেশিরভাগই দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। গ্রীষ্মের গরমে এভাবে তেল সংগ্রহের কারণে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মাঝে। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান গ্রাহক। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি ট্রাস্ট পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন, আর ছুটির দিনের সব পাম্প তেল সরবরাহ করছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ফারহিনা, আসলে তেলের পাম্পের অবস্থা কিন্তু সেই প্রতিদিনের মতোই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল চালক, গাড়ির চালক, এবং পাশাপাশি আজকে আমরা যেটি দেখতে পেরেছি রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের বাস এবং ট্রাক তাদেরও তেল সংগ্রহ করার জন্য তারা এই পাম্পগুলোতে লাইন দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন গতকাল রাত থেকে লাইন দিয়েছেন এবং পর্যায়ক্রমে তারা তেল নিতে নিতে এখন এই পর্যায়ে প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা অপেক্ষার পর তারা তেল সংগ্রহ করতে পারছেন। এবং যে তেলটুকু তারা সংগ্রহ করছে সেটিও আসলে পর্যাপ্ত না, যেহেতু রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে। এবং এই ট্রাস্ট পাম্পে কিন্তু ফুয়েল পাস, তার মাধ্যমে তেল দেয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ অর্থাৎ তেল সংগ্রহ করতে আসারা বলছেন এখানে তারা যে নিয়ম সেই নিয়ম মেনেই তেলগুলো দেয়া হচ্ছে। এবং ডিজেল সংগ্রহ করতে যে সকল যানবাহনগুলো এসেছে, বিশেষ করে মিনি ট্রাক, পিকআপ ভ্যান, তারা আসলে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তেল পাচ্ছে না ডিজেলের কিছু সংকটের কারণে। এবং এই যে পরিবহনের গাড়িগুলো নিয়ে যখন ঢাকার বাইরে যান
সেখানে আসলে তেলের যে অভাব সেটি তারা বেশি বোধ করেন এবং ঢাকার গাড়িগুলো বাইরে গেলে সেখান থেকে তারা তেল পান না। নিজ নিজ ডিস্ট্রিক্টের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে আসলে সর্বোচ্চ পরিমাণ তেল দেয়া হয়। ঢাকার গাড়িগুলো যখন সেখানে যায় তাদেরকে সর্বোচ্চ 5 থেকে 10 লিটার তেল দেয়া হয়, এই অভিযোগ তারা করেছেন। এছাড়াও আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এখন পর্যন্ত কোনো কথা বলেননি, শুধু আনঅফিসিয়ালি বলেছেন যে তাদের কাছে তেল যতক্ষণ থাকছে তারা তেল সরবরাহ করছে। এই ট্রাস্ট পাম্পে তেল দেওয়া হলেও কিন্তু রাজধানীর অনেক পাম্পে তেল দেওয়া এখন পর্যন্ত শুরু হয়নি। সেখানে দীর্ঘ লাইন রয়েছে, তেলের গাড়ি সেখানে আসবে, তেল সেখান থেকে আনলোড করা হবে, তারপরে তারা তেল সরবরাহ শুরু করবে। সব মিলিয়ে বলা চলে ছুটির দিনে ভোগান্তির মধ্য দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। ফারহিনা। ধন্যবাদ। জ্বালানি তেলের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, তেলবাহী জাহাজ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। যে আসলে ফারহিনা যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে কিন্তু আসলে তেলের জ্বালানির যে সংকট সেটি কিন্তু আসলে দিন দিন দীর্ঘ হচ্ছে এবং একই সাথে আসলে আপনি যেমনটি বলেছেন জ্বালানি তেল জাহাজ থেকে খালাস হচ্ছে কিনা, গত পরশুদিন দুটি ডিজেলবাহী জাহাজ এসেছিল, সেই ডিজেলগুলো গতকালকে কিন্তু আসলে জাহাজ থেকে খালাস করা হয়েছে এবং একই সাথে আরও নতুন কয়েকটি জাহাজ জ্বালানি নিয়ে জাহাজ আসবে বলে বন্দর সূত্রে জানিয়েছেন। তবে চট্টগ্রামে কিন্তু আসলে প্রতিটি পাম্পে কিন্তু খুব দীর্ঘ লাইন, এটা কোনোভাবেই যে আসলে সাধারণ লাইন বলবো সেটাও না, 1 থেকে 1.5 কিলোমিটার প্রতিদিন যেটা হয় সেটা। অনেকেই বললো আসলে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, তারা আসলে আদৌ তেল পাবে কিনা তাদের এটা একটু সন্দেহ। আজ যেহেতু সরকারি বন্ধ সেই জন্য গণপরিবহনের চাপটা একটু কম, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি যারা আসলে বেড়াতে যাবে তাদের গাড়ির সংখ্যা বেশি এবং যারা মোটর সাইকেল চালায় তাদের গাড়ির সংখ্যা বেশি। আমরা এই যে লাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান করছে। প্রতিদিনের মতো আসলে চট্টগ্রাম শহরে যতগুলো পাম্প রয়েছে তার মধ্যে এই পাম্পটি কিন্তু আসলে তাদেরকে তেল দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতা আজকে তারা তাদের চাহিদা ছিল 4 ভাউচার, তারা পেয়েছে 3 ভাউচার, ঠিক তারাই সেভাবেই তেল দিচ্ছে এবং এখানে যতটুকু তেল দরকার ততটুকু দিচ্ছে এবং একজন ড্রাইভারের চালকের যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছে এবং এখানে কিন্তু কাউকে না করা হচ্ছে না। ওদের একটাই বক্তব্য, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা দিবে। যেহেতু আজকে সরকারি বন্ধ ছিল এরপরও তারা কিন্তু বিপি থেকে 4 ভাউচার তেল পেয়েছে এবং বাকিগুলো তারা বলছে তাদের আরও চাহিদা ছিল, যেহেতু পাইনি সেজন্য দিতে পারতেছে না। তবে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে পোশাক কারখানার জন্য, যেহেতু আসলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে সেই জন্য কিন্তু আসলে জেনারেটরের ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আসলে এই যে ডিজেলও তারা পাচ্ছে না, সেই জন্য কিন্তু আসলে গার্মেন্ট শিল্পে এটা একটা বড় ধরনের প্রভাব পড়বে বলে বিজিএমইর পক্ষ থেকে জানিয়েছে। শুধু যে গার্মেন্ট শিল্প সেটাও না, একই সাথে কিন্তু অন্যান্য আছে ডিজেল নির্ভর সেগুলোতে কিন্তু এটার প্রভাব পড়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে সন্ধ্যা 7টায় কিন্তু আসলে মার্কেট এবং সব শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছিল। এই বিষয়টি কিন্তু কেউ মানছে না এবং একই সাথে বিশেষ করে অনেক বেশি আলোকসজ্জা করা হচ্ছে চট্টগ্রামে, এটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কেউ দেখছে না। ফারিনা, এটাই ছিল আমার কাছে সবকিছু মিলিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। রাজধানীর খুচরা বাজারে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সবচেয়ে কম দামি সবজি পেঁপের কেজিও 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের বাজারে সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে। দাম বেড়ে সোনালী মুরগি কেজি 380 থেকে 390 টাকা এবং ব্রয়লার 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ডিমের দাম বেড়ে ডজন প্রতি 110 থেকে 120 টাকায় পৌঁছেছে। এছাড়া জ্বালানির সংকটে ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও আগের দামে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। দেশে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন হাম আক্রান্তেই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। হামে যে 2 শিশুর মৃত্যু হয়েছে তারা ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 1191 শিশুর মধ্যে হামের
হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে 496 জনই ঢাকা বিভাগের। এদিকে গত এক মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে 206 জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম পরিস্থিতি। হাম নিয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, খুলনায় হামের প্রকোপ কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ ফারহিনা, যেমনটা 3 দিন বৃদ্ধি পেয়েছে। এই গত 24 ঘন্টায় খুলনা বিভাগে মোট 97 জন উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছুটিতে গিয়েছেন 60 জন। অর্থাৎ প্রতিদিনই কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত খুলনা বিভাগে উপসর্গ নিয়ে মোট 1671 জন আক্রান্ত রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন এবং তার মধ্যে কিন্তু ছুটি নিয়েছেন 966 জন। অর্থাৎ এখনো প্রায় কিন্তু 1000 রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। এছাড়া কিন্তু খুলনা বিভাগে এই পর্যন্ত মোট 10 জন হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে 8 জনই কুষ্টিয়া এবং 2 জন। এই নিয়ে মোট 10 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত খুলনা বিভাগের 10 জেলায় মধ্যে বাগেরহাটে 82 জন, চুয়াডাঙ্গা 39 জন, যশোরে 307 জন, ঝিনাইদহ 74 জন, খুলনায় 133 জন, কুষ্টিয়া 524 জন, মাগুরা 243 জন, মেহেরপুর 123 জন, সাতক্ষীরা 72 জন এবং নড়াইলে 71 জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রতিদিনই খুলনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে। তবে খুলনা সহ খুলনা বিভাগের যে 10 জেলা রয়েছে প্রতি জেলায় আক্রান্তর হার দেখে এই এলাকার মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে অনেকে বলেছেন যে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না অনেকে নিজ নিজ জেলায়, যে কারণে কিন্তু বিভাগীয় শহর খুলনার দিকে অনেকে ঝুঁকছেন। অনেকে নিজস্ব জেলায় যে সকল চিকিৎসা কেন্দ্র রয়েছে সে সকল কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। অনেকে সুস্থ হয়ে ইতিমধ্যে বাসায় ফিরেছেন। তবে আহত আক্রান্ত রোগীর পরিবার বলছেন যে চিকিৎসা ক্ষেত্রে সরকারের আরো পদক্ষেপ নেওয়া উচিত যাতে আগামীতে রোগী আক্রান্ত সংখ্যা কমতে পারে, সেই দিকে সেই দিকে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত বলে রোগীর আক্রান্ত সকলে বলেছেন। ফারহানা, তাই সরকারের কাছে জনগণের প্রত্যাশা সরকার এই রোগীদের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি আকর্ষণ করবেন। ফারহিনা, এই ছিল খুলনা থেকে হাম আক্রান্ত রোগীর সর্বশেষ তথ্য। ফারহানা, ধন্যবাদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষ রোগীকে বাঁচাতে বিপুল অর্থ খরচ করেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দিতে বাধ্য হন স্বজনরা। ইন্টেনসিভ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সেই আইসিইউ সেবাকেই এসব হাসপাতালের কর্মকাণ্ডকে প্রতি বছর বৈধতাও দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন একটি দেশে এভাবে স্বাস্থ্য সেবা খাত চলতে পারে না। নাজমুল সাইমনের ক্যামেরায় মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল মাত্র একজন মেডিকেল অফিসার ও নার্স দিয়েই রোগীর স্বজনদের কাছ থেকে আইসিইউ সেবার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। 3 দিন আমার হিসাব দিছে, শুধু আইসিইউ বিল 14,100, মেডিসিন করলো সব আলাদা। আমাদের খালি একটা করে রিসিপ্ট ধরাই দেয়, সারা দিন রাত ওইভাবে। এবং তো আমি আজকে 2 দিনে আমি 64,000 টাকার পরীক্ষা আর ওষুধ কাটছি। এমন বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে অনকল ডাক্তারের মাধ্যমেও দেয়া যাবে এই সেবা। আইসিইউর জন্য আপনার নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার থাকবে প্রশিক্ষিত, আর কনসালটেন্ট সাধারণত তারা অনকলে আসে, 1 নম্বর কথা। এবং যারা মেডিকেল অফিসার থাকবে এরা অবশ্যই প্রশিক্ষিত হতে হবে এবং অনকল চাইবা মাত্রই একজন কনসালটেন্ট আসার মতো ব্যবস্থা থাকতে হবে তাকে। তবে সিভিল সার্জন সহ চিকিৎসকরা বলছেন আইসিইউ সেবার মান নিশ্চিত করতে থাকতে হবে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও পরীক্ষক। অ্যাডাল্ট আইসিইউ যদি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডাল্ট রোগী দেখার জন্য ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট এদেরকে থাকতেই হবে। আর এনআইসিইউ যেটা সেক্ষেত্রে পিডিয়াট্রিক্সের মধ্যে স্পেশালিস্ট ম্যান্ডেটরি থাকতেই হবে। সাপোর্টিং যে স্টাফ 1 বেডের জন্য একজন নার্স আর 5 বেডের জন্য একজন স্পেশালিস্ট ম্যান্ডেটরি। একজন মেডিকেল অফিসার দিয়ে একটা আইসিইউ চলবে, এটা হতে পারে না। এখানে তো আমি প্রথমেই বলছি একটা টিম ওয়ার্ক, একটা মেডিকেল অফিসার দিয়ে হবে। এখানে কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, আইসিইউতে কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, মেডিসিন স্পেশালিস্ট থাকতে হবে, আপনার রেসপিরেটরি মেডিসিন থাকতে হবে, অ্যানেস্থেটিস্ট থাকতে হবে। এটা কিন্তু স্পেশালিস্ট থাকতে হবে, 24 ঘন্টা স্পেশালিস্ট থাকবে।
হ্যাঁ, সেই জিনিসটা আমরা মনে করি যে এটা হওয়া উচিত না, মানে একজন মেডিকেল অফিসার একটা আইসিইউ চলা উচিত। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন বেসরকারি চিকিৎসা খাতকে নিয়মে ফেরাতে দ্রুত নীতিমালা করে তার বাস্তবায়নের। সরকারি হাসপাতালের জনবল যেন বেসরকারি হাসপাতালে কাজ করার সুযোগ না থাকে সেটা অবশ্যই বন্ধ করা উচিত। এখন হয়তো সেই আইনটা পুরোপুরিভাবে নেই, সেই আইনটা আমাদের পর্যায়ক্রমে একটা বলা উচিত যে আমরা 5 বছরের মধ্যে করব বা 3 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে, এরকম একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করা উচিত। না হলে এই বেসরকারি হাসপাতালগুলো নিজের পায়ে দাঁড়াবে না এবং মানুষ মানসম্মত সেবা পাবে না। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এমনটা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞ আছে, শর্টেজ আছে, বাট কভার করে নিচ্ছে। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবকে কাজে লাগিয়ে জনগণের সাথে উন্নত সেবার নামে এসব প্রতারণা বন্ধে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। রাজধানীর বুকেই যেন আরেকটি অঘোষিত শহর। নিয়ম কানুন অনুমোদন সবকিছুকে পাশ কাটিয়ে একের পর এক বহুতল ভবন গড়ে উঠছে মোহাম্মদপুরের বছিলায়। বিশেষ করে বছিলার আরশিনগরে গড়ে উঠেছে অনুমোদনহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা। কেউ দেখেও যেন দেখছে না। রাজুকের ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন উঠছে প্রকাশ্যে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। কেরানীগঞ্জের এসব এলাকা একসময় ছিল কৃষিজমি আর জলাভূমি। বছিলা ব্রিজ হওয়ার পর থেকে সেখানে শুরু হয় দখল আর জলাভূমি ভরাট। কেরানীগঞ্জের 12টি ইউনিয়নে ছোট বড় প্রায় 100 খানেক আবাসন প্রকল্প গড়ে উঠেছে রাজুকের তথ্য মতে, যার একটিরও অনুমোদন নেই। বছিলার আরশিনগর রাজুকে অন্তর্ভুক্ত হওয়ার পরও আরশিনগর ও আশপাশে অনুমোদনহীন উঁচু উঁচু ভবন নির্মাণের হিড়িক পড়েছে। ইতিমধ্যে বছিলার শাক্তায় রাজুকের নকশাবিহীন বেশ কয়েকটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। আমাদেরকে যেভাবে বললো আর কি যে আপনারা কাজ করেন, আমরা ওইভাবে আমরা ওনাদের সাথে পরামর্শ করছি। কিছুদিন বন্ধ ছিল, পরে মালিক বলছে আর কি যে আমরা এদের সাথে সমাধান করছি, আপনারা কাজ করেন। বারবার অভিযানের পরও কেন বন্ধ হচ্ছে না অবৈধ নির্মাণ, এমন প্রশ্নে ভবন মালিকরা দেন খোরা যুক্তি। আবেদনের দিচ্ছি, এখন কি হবে ওটা নিয়ে আমরা এখন কাজ এরকম আগাইতে পারতেছি না। রাজুক আসছিল, রাজুকের অনুমতি পুরোপুরি নেওয়া নাই, এখনো কাগজপত্র রেডি করতেছে অনুমতির জন্য। কোনো অনুমতি নেন নাই, কাজ চলতেছে, তাহলে এটা কতটা যৌক্তিক? তারপর আপনারা তো রাস্তাও ছাড়েন না। কথা বলেন। নগরবিদদের মতে নিয়ন্ত্রণ সংস্থার এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর দুর্নীতির যোগসাজশে এসব ঘটনা ঘটছে বারবার। কেউ যে জানে না এমন না, রাজুক জানে, পুলিশ প্রশাসন সবাই কিন্তু জানে। তার মানে কি সবাইকে ম্যানেজ করেই এই বিষয়গুলো করা হচ্ছে। তাহলে রাষ্ট্রের ট্যাক্সের টাকা দিয়ে যে আমরা একটা উন্নয়ন নিয়ন্ত্রণের জন্য রাজুক বা অন্যান্য যে কর্পোরেশনগুলো করেছি, সংস্থাগুলো করেছি, তাদের কাজটা সকল ক্ষেত্রে গল্পটা একই হয়, নিয়ম অনুমোদন ছাড়া বানানো যাচ্ছে। তাহলে মানুষ জানে অনুমোদন ছাড়া বানানো যায় এবং ম্যানেজ করলে এটা পরবর্তীতে হালালও করা যায়। রাজুকের চেয়ারম্যান জানান, যেসব ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব ভবন নির্মাণাধীন রয়েছে সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে এগোবে সরকার। যখন শুরুটা করা হয় তখন যে অ্যাকশন নিল দরকার ছিল, সেটা আসলে এটা নেওয়া হয় নাই, রাজুকের ব্যর্থতা। যারা নতুন করে শুরু করতেছে সেগুলোর ব্যাপারে তো জিরো টলারেন্স, আমি সবসময় বলছি, সেগুলোকে একদম নতুন আইনের মধ্যে আনতে হবে। যারা করে ফেলছে তাদের জন্যই নীতিমালা, আর যারা করতে যাচ্ছে বা করবে বা রানিং, সেগুলোর জন্য তো আমাদের একদম স্ট্রেট কোনো ছাড় নেই। দ্রুত কঠোর আইন প্রয়োগ এবং গুরুদণ্ডের মাধ্যমে কেরানীগঞ্জকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার রাত 3টা থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি মেনে চলার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এর সময়সীমা বাড়তে পারে। তবে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈরুত। সামুয়েল সাহেবের রিপোর্টে বিস্তারিত। তীব্র হামলা পাল্টা হামলার পর অবশেষে লেবাননেও আনুষ্ঠানিকভাবে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে শেষ 1 ঘন্টায় সেখানকার পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা আগে দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সিডনে 3 জন এবং জাহারানি এলাকায় 8 জন নিহত হয়।
যুদ্ধবিরতি কার্যকরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় লেবাননের নাগরিকরা একে উদযাপন করছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়েছে এবং এই যুদ্ধবিরতিকে আঞ্চলিক সংঘাত থামানোর একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈরুত। দেশটির সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমানও বেশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহর প্রতি যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে চলতি সপ্তাহান্তে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইসলামাবাদে আবারও বৈঠকে বসার ইঙ্গিত দেন তিনি। আরেকদিকে ইসরায়েলি মন্ত্রিসভার ভোটাভুটির আগেই ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় দেশটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ঘোষণা আসা তেল আভিভের জন্য বিব্রতকর। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে প্রতিক্রিয়া জানাবে তেল আভিভ। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের পথে এমন আশাবাদের কারণে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য 1% বেশি কমে ব্যারেল প্রতি $98 নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে তেলের দামও ব্যারেল প্রতি $54 নিচে অবস্থান করছে। সামিউল শিহাব, RTV। রাঙামাটির কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে 2 নারী। ভোরে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ধর্মসিংহকে ডেকে বাসা থেকে বের করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বেপরোয়া গুলিতে তার 2 বোন ভাগ্যসোনা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হয়। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটির খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ। মানিকগঞ্জ সদরের বনপাড়িল দক্ষিণপাড়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এদিকে খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এর সময় আহত হয়েছে আরও 1 জন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।